আপু, আমি তোমার ছোট ভাই। মিশকা মৃদু হেসে বলে। ব্যাপার না, বয়স ফ্যাক্ট না। তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ? শুদ্ধ চোখ নামিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে। আমি তাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করতে পারবো না। সেই মেয়েটা কি ফারা? শুদ্ধ মাথা তুলল না। ফারাহের মুখটা চোখের পর্দায় ভাসতে ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়, এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটির ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত শুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। মিশকা শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকার থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগে মিশকা আবারও শব্দ করে বলে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ, এখানে কিচ্ছু বলতে হবে না, তুমি সাবধানে বাসায় যাও। শুদ্ধ অবাক হয় মিশকার ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হওয়ায় কিছু বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারা মিশকার দিকে রেগে তাকিয়ে আছে। শুদ্ধর খালাতো বোন মিশকাকে ফারা চিনে। কি বুঝলে ফারা? মিশকার কথায় ফারা রেগে বলে। তুমি গায়ে পড়া মেয়ে, সেটাই বুঝেছি। মিশকা রেগে যায় ফারার কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারার গাল টেনে বলে, শুদ্ধর থেকে দূরে থাকবে, শুদ্ধ আমাকেই ভালোবাসে, বুঝেছো? বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছো। ফারা রেগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে, শুদ্ধ ভাই তোমাকে কখনো ভালোবাসে না, আমি তোমার কথা কখনোই বিশ্বাস করবে না। মিশকা হাত মুঠো করলো। ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল। এটা আপাতত প্রয়োজন। অতঃপর মৃদু হেসে বলে, একটু আগেই তো জড়িয়ে ধরলাম, ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। কই দিয়েছে? সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো ভালোবেসে বলেছে? জড়িয়ে ধরেছে? আমার সাথে সবই হয়েছে শুদ্ধর। ফারা মাথা নিচু, চোখের কোণে পানি। আসলে তো শুদ্ধ তাকে ভালোবাসে বলেনি, জড়িয়ে ধরা তো দূর, হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কা দিল না। মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারা। আর কি শুনলে? সব মানে বুঝো? বিয়ের পর যা হয় সেসবও হয়েছে প্রায়। বুঝেছই তো আমাদের কত গভীর প্রেম। ফারা আর নিতে পারলো না, হন হন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পেছন থেকে ফারার ফ্রেন্ডরা ডাকে তাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগে শুদ্ধ দৌড়ে যায় ফারার দিকে। ফারাকে জোরে টান দিয়ে নিয়ে আসে। ফারা শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীত স্বরে বলে, ফারাহা, ঠিক আছো? ফারা দ্রুত শুদ্ধর থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্ট হতে পারতো। ফারা বা হাতে চোখ মুছে বলে, হলে হতো, তোমার কি? যাও, ভেতরে তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে, তার কাছে যাও, আমার কাছে কি? শুদ্ধ ভ্রু কুচকে বলে। মানে, কে আমার প্রেমিকা? ফারা কিছু বলে না। উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারহা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব। ফারা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে, এইসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুদ্ধ ফারার দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ খুবই অপমানিত বোধ করে। রেগে বলে, ফারহা, তুমি কি বলছো জানো? ফারা আবারও চেঁচিয়ে বলে, জানি জানি, যার সাথে শুয়েছো তার কাছে। কথাটা শেষ করার আগে শুদ্ধ ফারার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারা উল্টে পড়তে নিলে ফারার এক ফ্রেন্ড এসে ফারাকে আঁকড়ে ধরে। শুদ্ধ চোখ মুখ শক্ত করে তাকায় ফারার দিকে। ফারাকে মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে। শুদ্ধ রেগে ফারাকে তার দিকে এনে ফারার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তো সাহস কি করে হয় একে টাচ করার? ফারা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই? ও আমার বয়ফ্রেন্ড, আমি ভালোবাসি ওকে। কথাটা বলে ফারা তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে। ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফারার ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো?
ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই ইহজীবনে হয়নি বোধহয়। ফারা আর কিছু বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। 2 বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। ফারার জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই। শুদ্ধর জীবনে মিশকা নামে সেই মেয়েও নেই। তার বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারহার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারাকে। সে জানে তার ভুল ছিল, তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে হয় রেগে 2টো থাপ্পড় দেওয়া বেটার, যেমনটা ইরফান করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে যায় না, সারা জীবন থেকে যায় সে ক্ষত। ফারা সেদিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠে আসে। দেখা হলে এভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটোনে শুদ্ধ ধ্যান ভাঙে। ঝাপসা চোখ কয়েকবার পলক ঝাপটালো। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারাকে 2 বছর আগেই পেয়ে যেত, কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামলে কল রিসিভ করলো। ওপাশ থেকে ফাইজ বলল, ভেতরে আয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, তোর বোনকে দিবি? নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আই সোয়ার ফাইস, তোর ঘাড় তেরা বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব। আমাকে 2 বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছারখার করলো মেয়েটা, আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করব, ওর তেরামি ছুটাবো আমি। কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারলো পাশের সিটে। অসহ্য লাগে তার সবকিছু। ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বললে না যে? তারেক নেওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মায়েরাকে মেনে নেবে ইনশাল্লাহ। রুমা নেওয়াজ জাহারার কথা বলতে চাইল, কিন্তু তার মন সায় দেয় না এতে। জাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে। সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, ব্যাপারটা কেমন যেন। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেই হয়তো এটা মানবে না। রুমা নেওয়াজ আর সাহস করলেন না এ ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছে ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর জাহারা চলে গিয়েছে, ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার। ফাইজার ওর ফ্যামিলি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। সব রেডি করেছো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে। দেখছি। রুমা নেওয়াজ রান্নাঘরে গিয়ে মায়েরাকে দেখে বলে, কি করছো এখানে? মায়েরা মাথা নাড়ল। কিছু না। রুমা নেওয়াজ মায়েরার দিকে তাকালো। মেয়েটা একটা সুতির 3 পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বললেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলে মায়েরা তার শাশুড়ির পিছু পিছু যায়। রুমা নেওয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়েরার হাতে দেয়। মায়েরা ভ্রু কুচকে চেয়ে আছে শাড়ির দিকে। এটা দিয়ে তার কি কাজ? তার ভাবনাকে স্থির করতে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ আসবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। মায়েরার মনে পড়ে যায় আজ তো ইনায়ার শাশুড়ি। মায়েরার মনে পড়ে যায় আজ তো ইনায়ার শ্বশুর বাড়ি থেকে লোক আসার কথা, তবে সে তো শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আন্টি আমি তো শাড়ি পরতে পারি না। রুমা নেওয়াজ রেগে বলেন, আমি তোমার আন্টি? মায়েরা আমতা আমতা করে বলে। সরি সরি মা। রুমা নেওয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মায়েরার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়েরার হাতে দিয়ে বললেন, এই দুটো পরে এসো, যাও। মায়েরা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে। কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে। রুমা নেওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়েরাকে। শাড়ি পরানো সম্পূর্ণ করে মায়েরার পানে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন জলজল করছে। মায়েরা সিল্কি চুলগুলো কোমরের নিচ অবধি ঠাঁই পেয়েছে। রুমা নেওয়াজ মনে মনে পড়লেন, মাশাল্লাহ। মায়েরা শাড়ি পরে ভীষণ আনইজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবু অস্বস্তি হচ্ছে। মায়েরা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে হেসে বলে, শাশুড়ি মা আমাকে কি ভালো লাগছে? রুমা নেওয়াজ ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে। শাশুড়ি মা, এটা কেমন সম্বোধন? তিনি ছোট করে বললেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আজ কাজ আছে আমার। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলো। আসলে সুন্দর লাগছে তো। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আয় হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমায়। পেছন থেকে তারেক নেওয়াজ ঘরে আসতে আসতে বলে, আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর, আর সেটা 1000 গুণ বেড়ে গিয়েছে। শ্বশুরের গলা পেয়ে মায়েরা কিছুটা লজ্জা পায়। আয়না থেকে দূরে সরে আসে। আমতা আমতা করে বলে, বাবা আমি যাই। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘরে গিয়ে দেখে ইনা একা একা শাড়ি পরছে। মায়েরা দৌড়ে ইনায়ের দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটার মনেই নেই যে সে শাড়ি পরেছে। মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আধা খোলা শাড়ির দিকে তাকিয়ে ইনায়া হেসে বলে, মায়েরা তোমায় অনেক সুন্দর লাগছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে,
খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরতে পারো? ইনায়া হেসে বলে। পারবো না কেন? এটা কি এমন কঠিন কাজ? কথাটা বলেই তার আঁচল ঠিক করে মায়রার কুচি ঠিক করে দেয়, আরো কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। মায়রা একটু হেঁটে বলে। আপু, এবার মনে হচ্ছে খুলবে না। ইনায়া মৃদু হাসে। মায়রা ইনায়ার হাত ধরে বলে। আপু, তোমার কি আজকে বিয়ে হবে? বাড়ি সাজালো না যে? ইনায়া লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়, আলতো হেসে বলে। বিয়ের ডেট ফিক্স করতে আসছে, আজ বিয়ে নয়। মায়রা ইনায়াকে জড়িয়ে ধরে বলে। কংগ্রাচুলেশনস আপু। ফাইজ, ফারা, শুদ্ধ, ইরফান সহ তারেক নেওয়াজ ও ফাইজের বাবা মা আর ফাইজের এক মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত। তারেক নেওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ঝেড়ে বলেন। তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইলো। শুদ্ধ হঠাৎই বলে ওঠে। মামা ফাইজ, বিদেশ থেকে ফেরা আমার বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রেখেছি। পাশ থেকে ফাইজ বাঁকা চোখে তাকায় শুদ্ধর পানে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে। শালা বেয়াদব, মিথ্যে বলতে একটুও বাচ্ছে না। শুদ্ধ রেগে বলে। না, বাচ্ছে না। মীর জাফরের দল, বলেছি তো তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমায় দে, এরপর আমার বোনকে পাবি। ফাইজ রেগে যায়। অপর পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে। তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না, বলে দিচ্ছি না। ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। ফাইজ অসহায় চোখে তারেক নেওয়াজের দিকে তাকায়। পাশ থেকে শুদ্ধ বলে। আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফাইজের কাজের খুব চাপ। ফাইজ রাগে হাতের আঙ্গুল পাকায়, নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে। আমি একদম ফ্রি। আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি। তুই 2 মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছেই, ওকে অন্য কোথাও বিয়ে দিব না, নিশ্চিন্তে থাক। শুদ্ধর কথায় ফাইজ এর বাবা মা সহ তারেক নেওয়াজ ভ্রু কুচকে তাকায়। ফাইজ বসা থেকে দাঁড়িয়ে যায়, শুদ্ধকে টেনে বাইরের দিকে যেতে যেতে বলে। এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফারার দিকে তাকায়। ফারা শুদ্ধর দিকে চেয়েছিল, শুদ্ধ তাকালে দ্রুত চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ঠোঁট বাঁকে একটুখানি হেসে ফাইজের সাথে যায়। বাইরে বেরিয়ে ফাইজ শুদ্ধর কলার ধরে বলে। তোকে ছাড়বো না আমি, শুদ্ধ। শুদ্ধ রেগে ফাইজের হাত ছাড়া দিয়ে সরিয়ে দেয়, কি ভেবে যেন হেসে বলে। তোকে 2 মাস সময় দিলাম, যা তোর বোনকে মানা, এরপর একসাথেই বিয়ে করব দুজন। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে। তোকে আমার বোন দিবই না। শুদ্ধ শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে। বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেরামি সহ্য করেছি। দুনিয়ায় আর ভাই নেই। বোন তেরামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না? ওকে আমিই সিধে করব। তোদের ননির পুতুলকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙুল চুষছি, আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে? যৌবন শেষ হোক, এরপর তোকে আমার বোন দিব, যা। নয়তো এভাবেই ইনায়ার জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। ফাইজ রেগে বলে। আমি ইয়ানাকে আজকে বিয়ে করব, ওয়েট। শুদ্ধ শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফাইজের দিকে, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়, কিছুই বলে না। ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে। শুদ্ধর কাঁধে হাত রেখে বলে। আমি কি করব? শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া মেরে সরিয়ে বলে। যা বিয়ে কর, ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দেই। শালা এমন বোন আমার হলে ওকে চড়িয়েই স- শালা এমন বোন আমার হলে ওকে চড়িয়েই সিধে করতাম। একটু থেমে শান্ত গলায় বলে। ভেতরে যা, মামারা ওয়েট করছে। ফাইজ চাপদারিতে হাত বুলিয়ে বলে। তুই আই। ভাল লাগছে না, যা তুই, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরায়। ফাইজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে সাব ফাড়া শুদ্ধর পিঠে নীরবে চেয়ে থাকে, চোখ জোড়ায় চিকচিক পানির কণা। মায়রা ইনায়ার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনায়ার ফাইজাকে ছাদে পাঠিয়েছে সবাই। মায়রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে। রিতাকে দিয়ে এক প্যাকেট পটকা নিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মায়রা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে সবাই কথা বেলায় ব্যস্ত। মায়রা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে উপরে উঠে এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয়। সেই সময় ফাইজের মামাতো ভাইয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে। মায়রা দৌড় দেয়ায় মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। ফাইজের মামাতো ভাই ইনায়ের সাথে পড়ে, খুব বেশি বড় নয়। পিছন থেকে মায়রাকে দেখে ছেলেটা হাঁ করে সেদিকে তাকিয়ে থাকে। ইরফান বাম পাশের একটা সোফায় বসা ছিল।
ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফাইজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে। ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকালে দেখলো দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মায়রার বাম পাশ দেখে ইরফানের চিনতে একটুও কষ্ট হয় না এটা মায়রা। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখলো সে এখনো মায়রার দিকে হাঁ করে চেয়ে আছে। মুহূর্তে ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেয়া তীব্র ক্ষোভ জাগলো। ইরফান দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফাইজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা, ফাইজের বাবা মা কথা বলায় ব্যস্ত। ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরের দিকে এগিয়ে যায়, ছেলেটাও পিছু পিছু যায়। ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়। সে তো মেহমানেই বাড়ির, যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পেছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? ইরফান পকেট থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে। দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, কি করছিস ইরফান? ও আমাদের মেহমান। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকালে দেখলো সে বাড়ির ভিতর উকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলের মনোভাব। সে নিজের উপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরো দ্বিগুণ হচ্ছে। কিছু না বলেই হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে তাকায়। শুদ্ধ ফাইজের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছু বলল না। ইরফানের কাজে কিছুটা বিব্রত বোধ করেছে। পিছন ফিরে আরেকবার তাকায়। মায়েরার কথা ভাবে মেয়েটাকে দেখে তো বাচ্চা মনে হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপ। এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরাই কি অমন ভয়ঙ্কর সুন্দর হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো। মায়েরা চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাইটার, অপর হাতে পটাকার প্যাকেট। তার উদ্দেশ্য ইনা আর তার বরকে একটু চমকে দেয়া। এই পটকা ফুটিয়ে, গ্রামে এসব অনেক ফুটিয়েছে। অনেকদিন পর এমনটা আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি। ইনার কথা ভেবে হাসি পাচ্ছে। ছাদের লাল সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায়। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা ভয়ে লাফিয়ে উঠে। সে সময় পটকা ফুটে যায়। সেই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মায়েরার মুখ চিপে ধরে। মায়েরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জলজল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গিলে ওপাশ থেকে ইনার চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, এখানে বাদামি করতে আসছো স্টুপিড? মায়েরা ঢোক গিলে দুদিকে মাথা নাড়ায়। মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মায়েরা ভীত গলায় বলে, সরি সরি, কিছু বলবেন না প্লিজ। ইরফান বিরক্তি নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ধরে নিচে নামতে গেলে মায়েরা শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভীত স্বরে বলে, ছাড়ুন আমায়, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যি পড়ে যেতে নেয়। তার আগে ইরফান দুহাতে মায়েরাকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতে পারো না ইডিয়েট? মায়েরা কাঁদো কাঁদো উমুক করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, চরম বিরক্ত মায়েরার কাজে। খুব ভালো করে বুঝেছে বাদর এখানে বাদরামি করতে এসেছে। একটু আগে শব্দটা এই বাদরের করা কারসাজি সেটাও বুঝেছে। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা হাঁ করে চেয়ে আছে। মুচড়ামুচড়ি করে বলে, আরে আমায় নামান, উফ আল্লাহ, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মায়েরার দিকে শক্ত চোখে তাকায়। মায়েরা বারবার ঢোক গিলছে। পটকা ফুটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক। এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাত পিছনে লুকিয়ে ফেলে। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকাচ্ছ? বের করো। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মায়েরার পিছনে হাত দিলে মায়েরা কয়েক পা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়। এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে, আবার যেন এসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়েরার পেছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুতভাবে বলে, হোয়াট রাবিশ। মায়েরা গলার সাথে থুতনি ঠেকে চোখ খিচিয়ে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই তার ইনার পেয়েছিল। ছাদে কাপড় মেলে দিয়েছিল। বিকালে আনার সময়টা কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারেনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর মায়েরার দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জা
নত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মায়েরা সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে, খোলা চুলগুলোর অংশ পিঠ ছড়িয়ে দুকাত ছাড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দুহাত জমা করে সামনে কচলায়। ইরফানের মনে পড়ল সেই ছেলে মায়েরাকে এভাবেই দেখেছে, এত খোলামেলাভাবে দেখে নিয়েছে। মুহূর্তেই শান্ত চোখ জোড়া শক্ত হয়ে যায়, দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছো কেন? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনার আম্মু বড়িয়েছে। ইরফান আড়াআড়িভাবে দুহাত বেঁধে গম্ভীর গলায় বলে। শাড়ি খোলো। মায়েরা সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে না, মেঝের দিকে দৃষ্টি রেখে ঢোক গিলল। ইরফান ধমকে বলে, বাংলা বোঝো না স্টুপিড? মায়েরা কেঁপে ওঠে, তার সত্যি সত্যি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করছে। ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো। ইনায়া ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটাকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না, এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে, তাহলে এই বাদরামিটা কে করলো? ফোন পকেটে রেখে ইনায়ার দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ আরও 2 পা এগিয়ে আসে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিটিল গার্ল, তুমি অনেক বড় হয়ে গেছো। ইনায়ার দৃষ্টি নামে এদিক ওদিক তাকায়। ফাইজ ভ্রু কুচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুদিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব বাচ্চামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাফ বউ এর হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনায়া পিছন দিকে আরেকটু চেপে যায়, আমতা আমতা করে বলে, মায়েরা হয়তো। এইটাকে ভাইয়ার বউ। ফাইজ 2 হাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতে 2 আঙ্গুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা। মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনছি, কিন্তু এইরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ এরকম বাদর? আনবিলিভেবল। ইনায়া রেগে বলে। মায়েরা অনেক ভালো। ফাইজ ভ্রু কুচকে তাকায় ইনায়ার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝছো? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে। বয়েই গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে, মাঝে দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনায়া পৌঁছাতে পৌঁছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিং এর উপর ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ার মুখ পানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনায়া চোখ বুজে মৃদুস্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ এক পেশে হাসে, লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে ভীষণ চালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষা করব না কিন্তু। কথাটা বলে ইনায়ার থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে 2 হাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সন্ন্যাসী পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ ইরফানের সব এক কেস। আমাদের জ্বালায় কেউ বোঝে না। ইনায়া ভ্রু কুচকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ও হয়তো মায়েরাকে তাড়ানোর অপেক্ষার কথা বলছে। ইনায়ার মন খারাপ হয়। মায়েরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে। ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ার কথা শুনে। ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়, এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে, অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর এ ভেরি সিলি গার্ল। ইনায়া চোখে মুখে বিরক্তি, সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টেও তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তুলে, বোঝে না, সে বোঝে না, আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনায়ার মায়া হলো। ফাইজ হঠাৎই ইনায়ার দিকে তাকালে ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে, সময় ব্যয় না করে ইনায়ার পাশে দাঁড়ায়, তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে 2 হাত রেখে ডান পা রেলিং এর সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাপ্পাওয়ের লজ্জা ভাগানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। ইনায়া চোখ বুজে নেয়, হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নেমে আসার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললে ফাইজ ইনায়ার সামনে তার বাম পা রাখে। ইনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজ এর 2 হাত পকেটে, হবু বইয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। 2 পা পিছে ইনায়ার পিছনে দাঁড়ায়। ইনায়ার মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপটে ডাকে, বি রেডি মাই লিটল কুইন।
ফর অল হালাল টাস। ইনায়ার লজ্জায় কান গরম হয়। এখানে আর বেশিক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে, দু হাত তুলে টানা দিয়ে বলে, আহা, অপেক্ষা, লিটল কুইন, লাভ ইউ। ইনায়া ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের পানে, কিছুটা গলা চড়িয়ে বলে, বকাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইয়োর পার্সোনাল। আমি কিছু বলেছি? মায়েরা এবার রেগে যায়। অসভ্য লোক। তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দু হাত রেখে রেগে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলবো না, বুঝলেন? ইরফান রেগে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়েরার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে, আর তার ভেতর হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝে ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর এ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগতে। এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদহজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই বসে। ইনায়ার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিডের জামার একটা বই এনে দিতে। ইনায়া অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে মায়েরাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মায়েরা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনায়ার এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে, হোয়াট? ইনায়া কিছু না বলে চলে যেতে নিলে মায়েরা দরজা খুলে বলে, আপু আমায় নিয়ে যাও। মায়েরার কথা শুনে ইনায়া পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজা আসছে, আর নিচে থেকে শুদ্ধ আর ফাইজের সাথে সেই মামাতো ভাই উপরে আসছে। হাত মুঠো করে মায়েরার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনায়া কিছু বলার আগে ইরফান রেগে মায়েরাকে তার ঘরের ভেতরে গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতরে গিয়ে মায়েরা পড়ে যাওয়ার আগে মায়েরাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে উঠতে চায়, তার আগে ইরফান মায়েরার মুখ ডান হাতে চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, ইডিয়েট। মায়েরা বা হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না। ইরফানের শক্তির সাথে ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে মায়েরা চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়েরা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ কর, আই সোয়ার এই দুই গাল থাপড়ে লাল করবো, স্টুপিড। মায়েরার সাথে সাথেই তার দুহাত দুগালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবেই কথা বলেছিল। ইরফান বা হাতে মায়েরার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না। অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুনতে দে। বিয়ের পর আর আসবো না, তখন বউয়ের ঘরেই আমার ঘর। দেখিস, শর্ট দেখি সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেখে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়। এর ঘরের কি গুপ্তধন আছে নাকি? জীবনে তো এমন করেনি। বউ তো এ ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কে নাটক শুরু করলি? রিতা হাতে মায়রার একটা 3 পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভ্রু কুচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বুঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলেছি। ইরফান কিছুই বলল না। দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ফাইজ স্তব্ধ খেয়ে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে,
আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যা বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তো ওর বউকে নিয়ে থাকতে শুরু করেছে। তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।